প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 5 নম্বর চ্যাপ্টার নতুন বইয়ের যে সিলেবাস সেখানে হিসাব এর যে সৃজনশীল প্রশ্ন এর আগে আমরা সলভ করেছি 1 নম্বরটা। আজকে আমরা 2 নম্বরটা সলভ করব। তো বলে রাখি আমার এই এই পর্বেরও কুইজ থাকবে। সেই কুইজের এটা হচ্ছে লিংক এবং রিসোর্স পেজ আছে যেখানে তোমরা সবগুলো জিনিস একসাথে পাবে। সেটা হচ্ছে এইটা আমার ওয়েব পেজে আছে, ওয়েবসাইটে। তো তোমাদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা A to Z শোনার জন্য, যাতে করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অনুগ্রহ করে করবে, এটুকু আশা রাখি। এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমি চেষ্টা করছি তোমাদের প্রবলেমগুলো সহজ করে দেওয়ার। তা আমরা একটু প্রবলেমটা পড়ি। 61 পেজে আছে তোমাদের বইয়ের। 2 নম্বরটা, জনাব বাবু 2025 সালের 1 জানুয়ারি নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টা ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের জন্য অন্য লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 3, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। জানুয়ারি 4, দোকানে বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ 15,000 টাকা প্রদান। 7 তারিখ, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় 2,000 টাকা। 8 তারিখ, বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা। 15 তারিখ, দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকার ব্যয়ে প্রচারপত্র বিতরণ। 24 তারিখে, স্কুলের ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল 8,000 টাকা। 30 তারিখ, দোকান ভাড়া বাবদ 5,000 টাকা চেক প্রদান। এখন বলছে আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখে নিই। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার, জানুয়ারি 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখাও। হিসাবের শ্রেণী অর্থাৎ এর কি সম্পদ নাকি ব্যয় নাকি আয় নাকি দায়, এগুলো। আর গয়ে বলছে 4, 8, 24, 30 তারিখের লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা করবো, প্রারম্ভিক মূলধন। তো আমরা দেখলাম প্রারম্ভিক মূলধন জানুয়ারির 1 তারিখে উনি নগদ টাকা দিচ্ছে 1,70,000। আর ফটোকপি মেশিন দুইটার দাম 75 গুণ 2 মানে 1,50,000 টাকা, অর্থাৎ 1,70,000 টাকা নগদ আর 1,50,000 টাকা, 1,50,000 টাকা ফটোকপি মেশিন। এইটাই হচ্ছে তার প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা একটু নিচে সলিউশনটা করেছি। তাহলে কি করলাম, প্রারম্ভিক মূলধনের ক্যালকুলেশনে নগদ টাকা দিছে 1,70,000, ফটোকপি মেশিন 1,50,000 টাকা, 75,000 গুণ 2। এটা কি হিসাবে নিয়ে আসছে, মূলধন হিসাবে। তাহলে টোটাল মূলধন হচ্ছে যোগ করে 3,20,000 টাকা হয়ে গেল। এবার ক্ষয় রিকোয়ারমেন্ট ছিল জানুয়ারি 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী। আচ্ছা, তাহলে 1 তারিখে আমরা যদি দেখি, 1 তারিখে ছিল নগদান হিসাব ছিল একটা, যেটা সম্পদ। আর একটা ছিল ফটোকপি মেশিন হিসাব, এটাও সম্পদ। আর একটা ছিল মূলধন হিসাব, এটা মালিকানা সত্ত্ব, কারণ মালিক মূলধন হিসাবে এই টাকাটা নিয়ে টাকা এবং মেশিন নিয়ে আসছে। তাহলে নগদ টাকা এটা একটা সম্পদ, ফটোকপি মেশিন একটা সম্পদ, আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব। জানুয়ারি 3 তারিখে ব্যাংকে নগদ টাকা জমা দিছে। তো জমা দিলে এখানে 2টা পক্ষ জড়িত, 2টা হিসাব, একটা নগদ টাকা, তাহলে নগদান হিসাব, আর একটা ব্যাংক। তাহলে 2টা সম্পদ, 2টাই সম্পদ। আমার একটা সম্পদ নগদ টাকা কমলো আমার ক্যাশ বাক্স থেকে এবং ব্যাংকে যায় সেটা জমা হলো। তার মানে অ্যাকচুয়ালি নগদ টাকা কমলো, ব্যাংক বাড়লো, 2টাই সম্পদ। জানুয়ারি 7 তারিখে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। তো কাগজ ক্রয় এটা ব্যয়, তাহলে মনিহারি হিসাব একটা ব্যয়, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ। আমরা কাগজ ক্রয় হিসাব না বলে বললাম মনিহারি হিসাব। এবং নগদ টাকা চলে গেছে, এটা একটা সম্পদ। তাহলে 2টা পক্ষ জড়িত পাইলাম, একটা হলো মনিহারি হিসাব, একটা ব্যয় এটা, আর নগদান হিসাব সম্পদ। আর জানুয়ারির 15 তারিখে দোকানে পরিচিতির জন্য প্রচারপত্র বিতরণ করছে, তাহলে এটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন ব্যয়। তাহলে বিজ্ঞাপন হিসাব আমরা একটু লিখে দিই এখানে, বেটার। হিসাব, বিজ্ঞাপন হিসাব, হ্যাঁ, বিজ্ঞাপন হিসাব ব্যয় আর নগদান হিসাব সম্পদ, এই 2টা পক্ষ জড়িত ছিল। এবার আমরা যাই 3 নম্বর রিকোয়ারমেন্টে। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তা আমরা ডেবিট ক্রেডিটটা তারিখগুলো করেছি এখানে, একটু দেখি। 4 তারিখে বলছে যে বৈদ্যুতিক মিটার ক্রয় করছে, স্থাপন করতে লাগছে 15,000 টাকা খরচ হচ্ছে। তাহলে এইখানে হিসাবের পক্ষ একটা হচ্ছে বৈদ্যুতিক মিটার হিসাব, একটা নগদান হিসাব। কেন বৈদ্যুতিক মিটার হিসাব, যে এটা সম্পদ, এটা অনেকদিন ধরে ব্যবসাতে বেনিফিট দেবে, এই জন্য এটা একটা সম্পদ। তাহলে সম্পদ
হিসাবের শ্রেণী হলো বৈদ্যুতিক মিটার হিসাবটা হলো সম্পদ, আর নগদান হিসাব এটাও সম্পদ। তো বৈদিক মিটার হিসাব ডেবিট হলো, কারণ কি এটা সম্পদটা, এই খাতটা সম্পদটা বৃদ্ধি পেলো, এই জন্য এটা ডেবিট হলো। আর নগদান হিসাব, এটা নগদ টাকা চলে গেল, এটা স্থাপন করতে, তাহলে এই টাকাটা, এই সম্পদটা কমে গেল, তাহলে সম্পদ কমলে ক্রেডিট হয় আর বাড়লে ডেবিট হয়, এই জন্য নগদান হিসাবটা সম্পদ হ্রাস হলো, এই জন্য ক্রেডিট হলো, আর বৈদ্যুতিক মিটার হিসাবটা সম্পদটা বাড়লো, এই জন্য ডেবিট হলো। জানুয়ারির 8 তারিখে ফ্যান কিনছে বাকিতে, তো বাকিতে ফ্যান কিনছে, তাহলে ফ্যানটাকে আমরা ফ্যান হিসাব না বলে আসবাবপত্র হিসাব বললাম। যদি অনেক কোম্পানি যদি মনে করো তোমরা ফ্যান হিসাব লিখবা, লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বাট আমি ধরে নিলাম ফ্যান এগুলো টুকিটাকি জিনিসগুলো আসবাবপত্র হেডের মধ্যেই বুক করা হয়, এই জন্য আমি এখানে ইন জেনারেল একটা আসবাবপত্র হিসাব দিলাম। তাহলে আসবাবপত্র এটা একটা সম্পদ, এই সম্পদটা বাড়লো, এই জন্য ডেবিট হলো 3,000 টাকা। আর দায় বাড়লো, প্রদেয় বিল বাকিতে কিনেছে, নগদ টাকা যায় নাই, বাকিতে কিনছে, তাহলে আমার দায় বাড়লো, ঋণ বাড়লো। তাহলে এই দায় বাড়ার কারণে কি হলো, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে এই 3,000 টাকা ক্রেডিট হলো দায়, দায় হিসাব এটা বৃদ্ধি পাওয়ার কারণে। আর আসবাবপত্র সম্পদ এটা বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হলো। জানুয়ারি 24, স্কুলে ফটোকপি থেকে আয় হয়েছে আর কি 8,000 টাকা, তাহলে দুইটা পক্ষ, একটা হলো নগদান হিসাব, নগদ টাকা আসছে স্কুল থেকে, তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেলে এই জন্য ডেবিট হলো 8,000 টাকা। আর এটা কি হিসাবে পেলাম, সেবা আয়, আমরা সেবা দিলাম, এই জন্য আমার আয়টা হলো, তো সেবা আয় হিসাবে এটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য ক্রেডিট হলো আয় 8,000 টাকা। অর্থাৎ আয় হিসাব ক্রেডিট হলো, কারণ এটা আয়, আয় খাত বৃদ্ধি পেল, আয়টা আমাদের বৃদ্ধি পেল যে কারণে ক্রেডিট হলো। আর সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেল, টাকাটা আসলো আমাদের কাছে, এই জন্য এটাও ডেবিট হলো। তাহলে নগদ সম্পদ বৃদ্ধির কারণে ডেবিট, আর আয় হিসাব বৃদ্ধির কারণে ক্রেডিট। জানুয়ারি 30 তারিখে দোকান ভাড়া দিয়েছে, সেটা হলো চেকে। তো চেকে দিলে নগদ টাকা কমবে না, কমবে ব্যাংকের টাকা, তাহলে আমার ব্যাংক হিসাব এটা একটা সম্পদ, কমে যাচ্ছে যেহেতু ব্যাংকের সম্পদ, এই জন্য ক্রেডিট হলো। আর ভাড়াটা কি, ভাড়া হিসাব হচ্ছে, আমি দোকান ভাড়া হিসাবও লিখতে পারি, বা প্লেন হচ্ছে ভাড়া হিসাব লেখায় বেটার। হ্যাঁ, ভাড়া হিসাব। তাহলে ভাড়া হিসাবটা ব্যয়, ব্যয়, এটা ব্যয়টা বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। ব্যয় আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আয়, দায় আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আর উল্টা হয়, ব্যয় আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। আর ইয়ের ক্ষেত্রে দায়, মালিকানা সত্ত্ব এবং আয় এটা যদি কোনো কারণে কমে যায় তাহলে সেটা হয় ডেবিট, আর বৃদ্ধি পেলে ওগুলো হয় ক্রেডিট। অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই ইকুয়েশনের বাম পাশে সম্পদ থাকে, এই সম্পদ, সম্পদ থেকেই আবার ব্যয় হয়ে যায়, এই জন্য এইটা আসলে অ্যাকচুয়ালি বাম সাইডে, এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয়। আর ডান পাশের আইটেমগুলো দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আর কমলে ডেবিট হয়। তো এই ছিল আলোচনা, আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমরা ক্লিয়ার ভাবে। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, তোমাদের ন্যূনতম উপকারে আসে, আশা করি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা, এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা। এবং এটা করলে, সাবস্ক্রাইব করলে তোমাদের বেনিফিট, নতুন ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ।